নমস্কার, আমি অঞ্জনা। কিছু গান কিছু গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগের পরিচ্ছেদে আমরা জেনেছি সর্বজয়ার কোল আলো করে ফুটফুটে এক পুত্র সন্তান এসেছে। ইন্দির ঠাকুরুন ভাইপো পেয়ে বেজায় খুশি। ছোট্ট দুর্গারও আনন্দের শেষ নেই। নিশ্চিন্দিপুরে কেমন কাটছে ওদের জীবন, চলুন জেনে নিন। চলছে পথের পাঁচালী। আজ শুনবেন চতুর্থ ও পঞ্চম পরিচ্ছেদ। খোকা প্রায় 10 মাসের হইল। দেখিতে রোগা রোগা গড়ন, অসম্ভব রকমের ছোট্ট মুখখানি। নিচের মাড়িতে মাত্র দুখানি দাঁত উঠিয়াছে। কারণে অকারণে যখন তখন সে সেই দুখানি মাত্র দুধে দাঁতওয়ালা মাড়ি বাহির করিয়া হাসে। লোকে বলে, বৌমা, তোমার খোকার হাসিটা বায়না করা। খোকাকে একটুখানি ধরাইয়া দিলে আর রক্ষা নাই। আপনা হইতে পাগলের মতো এত হাসি শুরু করিবে যে তাহার মা বলে, আচ্ছা খোকন, আজ থামো, বড্ড হেসেছ, আজ বড্ড হেসেছ, আবার কালকের জন্য একটু রেখে দাও। মাত্র 2টি কথা সে বলিতে শিখিয়াছে। মনে সুখ থাকিলে মুখে বলে যে 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 এবং দুধে দাঁত বাহির করিয়া হাসে। মনে দুঃখ হইলে বলে না 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 না, বিশ্রী রকমের চিৎকার করিয়া কাঁদিতে থাকে। যাহা সামনে পায় তাহারই ওপর ওই নতুন দাঁত দুখানির জোর পরখ করিয়া দেখে। মাটির ঢেলা, এক টুকরো কাঠ, মায়ের আঁচল। দুধ খাওয়াইতে বসিলে এক এক সময় সে হঠাৎ কাঁসার ঝিনুকখানাকে মহা আনন্দে নতুন দাঁত দুখানি দিয়া জোরে কামড়াইয়া ধরে। তাহার মা খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া বলে, ও কি, আরে ও খোকা, ঝিনুকখানাকে কামড়ে ধরলি কেন? ছাড় ছাড়, ওরে করিস কি? দুখানা দাঁত তো তোর মোটে সম্বল, ভেঙে গেলে হাসবি কি করে শুনি? খোকা তবুও ছাড়ে না। তাহার মা মুখের ভিতর আঙুল দিয়া অতি কষ্টে ঝিনুকখানাকে ছাড়াইয়া লয়। খুকির উপর সবসময় নির্ভর করিয়া থাকা যায় না বলিয়া রান্নাঘরের দাওয়া খানিকটা উঁচু করিয়া বাঁশের বাখারি দিয়া ঘিরিয়া তাহার মধ্যে খোকাকে বসাইয়া রাখিয়া তাহার মা নিজের কাজ করে। খোকা কাটরার মধ্যে শুনানি হওয়া ফৌজদারি মামলার আসামির মতো আটক থাকিয়া কখনো আপন মনে হাসে, অদৃশ্য শ্রোতাগণের নিকট দুর্বোধ্য ভাষায় কি বকে, কখনো বাখারের বেড়া ধরিয়া দাঁড়াইয়া উঠিয়া বাঁশবনের দিকে চাহিয়া থাকে। তাহার মা ঘাট হইতে স্নান করিয়া আসিলে মায়ের ভিজা কাপড়ের শব্দ পাইতেই খোকা খেলা হইতে মুখ তুলিয়া এদিক ওদিক চাহিতে থাকে ও মাকে দেখিতে পাইয়া একমুখ হাসিয়া বাখারির বেড়া ধরিয়া উঠিয়া দাঁড়ায়। তাহার মা বলে, এ কি ও মা, এই কাজল পরিয়ে মুখ মুছিয়ে দিয়ে গেলাম, একেবারে হাড়ি চাচা পাখি সেজে বসে আছে, দেখি এদিকে আয়। জোর করিয়া নাক মুখ রগড়াইয়া কাজল উঠাইতে গিয়া খোকার রাঙা মুখ একেবারে সিঁদুর হইয়া যায়। মহা আপত্তি করিয়া রাগের সহিত বলে, যে 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 যে। তাহার মা শোনে না। ইহার পর মায়ের হাতে গামছা দেখিলেই খোকা খলখল করিয়া হামাগুড়ি দিয়া একদিক ছুটিয়া পালাইতে যায়। এক একদিন ঘাট হইতে আসিয়া সর্বজয়া বলে, খোকন বলে একটু দোলো তো খোকা, দোলে দোলে খোকন দোলে। খোকা অমনি বসিয়া পড়িয়া সামনে পেছনে বেজায় দুলিতে থাকে ও মনের সুখে ছোট্ট হাত দুটি নাড়িয়া গান ধরে, যে যে। তার মা বলে, আচ্ছা থামো, আর দুলো না খোকা, হয়েছে হয়েছে, খুব হয়েছে। কখনো কখনো কাজ করিতে করিতে সর্বজয়া কান পাতিয়া শুনিত খোকার বেড়ার ভিতর হইতে কোনো শব্দ আসিতেছে কিনা, যেন সে চুপ করিয়া গিয়াছে। তাহার বুক ধরাস করিয়া উঠিত, শেয়ালে নিয়ে গেল না তো। সে ছুটিয়া আসিয়া দেখিত খোকা সাজি উপুর করা এক রাস চাপা ফুলের মতো
মাটির উপর বেকায়দায় ছোট্ট হাতখানি রাখিয়া কখন ঘুমাইয়া পড়িয়াছে। চারিদিক হইতে নালসি পিঁপড়ে, মাছি ও সুরসুরি পিঁপড়ের দল মহালোভে ছুটিয়া আসিতেছে। খোকার পাতলা পাতলা রাঙা ঠোঁট দুটা ঘুমের ঘরে যেন একটু একটু কাঁপিতেছে। ঘুমের ঘরে সে যেন মাঝে মাঝে ঢোক গিলিয়া জোরে জোরে নিঃশ্বাস ফেলিতেছে, যেন জাগিয়া উঠিল, আবার তখনই এমন ঘুমাইয়া পড়িতেছে যে নিঃশ্বাসের শব্দটিও পাওয়া যাইতেছে না। সকাল হইতে সন্ধ্যা ও সন্ধ্যা হইতে অনেক রাত্রি পর্যন্ত তাহাদের বাঁশবাগানের ধারে নির্জন বাড়িখানি 10 মাসের শিশুর অর্থহীন আনন্দগীতি ও অবোধ কলহাস্যে মুখরিত থাকে। মা ছেলেকে স্নেহ দিয়া মানুষ করিয়া তোলে। যুগে যুগে মায়ের গৌরব গাথা তাই সকল জনমনের বার্তায় ব্যক্ত। কিন্তু শিশু যা মাকে দেয় তাই কি কম? সে নিঃস্ব হয়ে আসে বটে, কিন্তু তার মন কাড়িয়া লওয়া হাসি, শৈশব তারল্য, চাঁদ ছানিয়া গড়া মুখ, আধো আধো আবল তাবল বকুনির দাম কে দেয়? এক একদিন যখন হরিহর বাজারের হিসাব কি নিজের লেখা লইয়া ব্যস্ত আছে, সর্বজয়া ছেলেকে লইয়া গিয়া বলে, ওগো, ছেলেটাকে একটু ধরো না, মেয়েটা কোথায় বেরিয়েছে, ঠাকুরজি গিয়েছে ঘাটে, ধরো দেখি একটু। আমি নাইব, না ছেলে ঘাড়ে করে বসে থাকলেই হবে? হরিহর বলে, ওসব গোলমাল এখন এদিকে নিয়ে এসো না, বড় ব্যস্ত। সর্বজয়া রাগিয়া ছেলেকে ফেলিয়া রাখিয়া চলিয়া যায়। হরিহর হিসাবপত্র লিখিতে লিখিতে হঠাৎ দেখে ছেলে তার চটি জুতার পাটিটা মুখে দিয়া চিবাইতেছে। হরিহর জুতাখানা কাড়িয়া লইয়া বলে, আহ দেখো, বাঁধিয়ে গেল এক কাণ্ড, আছি একটা কাজ নিয়ে। হঠাৎ একটা চড়ুই পাখি আসিয়া রোয়াকের ধারে বসে। খোকা বাবার মুখের দিকে চাহিয়া অবাক হইয়া সেদিকে দেখাইয়া হাত নাড়িয়া বলে, যে 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 যে। হরিহরের বিরক্তি দূর হইয়া গিয়া ভারী মমতা হয়। অনেকদিন আগের এক রাত্রির কথা মনে পড়ে। নতুন পশ্চিম হইতে আসিয়া সেদিন সে গ্রামের সকলের পরামর্শে শ্বশুরবাড়ির স্ত্রীকে আনিতে গিয়াছিল। দুপুরের পর শ্বশুরবাড়ির গ্রামের ঘাটে নৌকা পৌঁছিল। বিবাহের পর একটিবার মাত্র সে এখানে আসিয়াছিল। পথঘাট মনে ছিল না। লোককে জিজ্ঞাসা করিয়া সে শ্বশুরবাড়ির সম্মুখে উপস্থিত হইল। তাহার ডাকা ডাকিতে একটি গৌরাঙ্গী ছিপছিপে চেহারার তরুণী কে ডাকিতেছে দেখিবার জন্য বাইরের দরজায় দাঁড়াইল, এবং তাহার সহিত চোখাচোখি হওয়াতে সেখান হইতে চট করিয়া সরিয়া বাড়ির মধ্যে ঢুকিয়া পড়িল। হরিহর ভাবিতে লাগিল, মেয়েটি কে? তাহার স্ত্রী নয় তো? সে কি এত বড় হইয়াছে? রাত্রিতে সন্ধান মিলিল। সর্বজয়ার দারিদ্র হইতে রক্ষিত তাহার মায়ের একখানা লাল পাড় মটকা শাড়ি পরিয়া অনেক রাত্রে ঘরে আসিল। হরিহর চাহিয়া দেখিয়া বিস্মিত হইল। 10 বৎসর আগেকার সে বালিকা পত্নীর কিছুই আর এই সুন্দরী তরুণীতে নাই। কে যেন ভাঙিয়া নতুন করে গড়িয়াছে। মুখের সে কচি ভাবটুকু আর নাই বটে, কিন্তু তাহার স্থানে যে সৌন্দর্য ফুটিয়াছে তাহা যে খুব সুলভ নহে, হরিহরের সেটুকু বুঝতে দেরি হইল না। তাহার পায়ের গঠন, গতিভঙ্গি সবই নিখুঁত ও নতুন। ঘরে ঢুকিয়া সর্বজয়া প্রথমটা থতমত খাইয়া গেল। যদিও সে বড় হইয়াছে, এ পর্যন্ত স্বামীর সঙ্গে দেখা একরূপ ঘটে নাই বলিলেই চলে। নববিবাহিতার সে লজ্জাটুকু তাহাকে যেন নতুন করিয়া পাইয়া বসিল। হরিহরই প্রথমে কথা কহিল। স্ত্রীর ডান হাতখানা নিজের হাতের মধ্যে লইয়া বিছানায় বসাইয়া বলিল, বসো এখানে, ভালো আছো? সর্বজয়া মৃদু হাসিল। লজ্জাটা যেন কিছু কাটিয়া গেল। বলিল, এতদিন পরে বুঝি মনে পড়ল? আচ্ছা,
কি বলে এতদিন ডুব মেরেছিল? পরে সে হাসিয়া বলিল, কেন, কি দোষ করেছিলাম বলো তো? স্ত্রীর কথাবার্তায় অজপাড়া গায়ের টান ও ভঙ্গিটুকু হরিহরের নতুন ও ভারী মিষ্টি বলিয়া মনে হইল। পরে সে লক্ষ্য করিয়া দেখিল স্ত্রীর হাতে কেবল গাছ কয়েক কড় ও কাঁচের চুড়ি ছাড়া অন্য কোনো গহনা নাই। গরিব ঘরের মেয়ে, দিবার কেহ নাই। এতদিন খবর না লইয়া ভারী অন্যায় করিয়াছে সে। সর্বজয়াও চাহিয়া চাহিয়া স্বামীকে দেখিতেছিল। আজ সারাদিন সে ৪-৫ বার আড়াল হইতে উঁকি মারিয়া দেখিয়াছে। স্বাস্থ্যময় যৌবন হরিহরের সুগঠিত শরীরের প্রতি অঙ্গে যে বীরের ভঙ্গি আনিয়া দিয়াছে, তাহা বাংলাদেশের পল্লীতে সচরাচর চোখে পড়ে না। বাপ মায়ের কথাবার্তায় আজ সে শুনিয়াছে, তাহার স্বামী পশ্চিম হইতে নাকি খুব লেখাপড়া শিখিয়া আসিয়াছে। টাকা কড়ির দিক হইতেও ২ পয়সা না আনিয়াছে এমন নয়। এতদিনে তাহার দুঃখ ঘুচিল। ভগবান বোধ হয় এতদিনে মুখ তুলিয়া চাহিয়াছেন। সকলেই বলিত তাহার স্বামী সন্ন্যাসী হইয়া গিয়াছে, আর কখনো ফিরিবে না। মনে প্রাণে একথা বিশ্বাস না করিলেও স্বামীর পুনরাগমন এতকাল তাহার কাছে দুরাশার মতোই ঠেকিয়াছে। কত রাত্রি দুশ্চিন্তায় জাগিয়া কাটিয়াছে। গ্রামের বিবাহ উপনয়নের উৎসবে ভালো করিয়া যোগ দিতে পারে নাই। সকলেই আহা বলে, গায়ে পড়িয়া সহানুভূতি জানায়। অভিমানে তাহার চোখে জল আসিত। অনাবিল যৌবনের সোনালী কল্পনা এতকাল শুধু আড়ালে আবদালে নির্জন রাত্রিতে চোখের জলে ঝরিয়া পড়িয়াছে, কাহারও কাছে মুখ ফুটিয়া প্রকাশ করে নাই। কিন্তু বসিয়া বসিয়া কতদিন ভাবিত, এই তো তাহার সংসারের অবস্থা। যদি সত্য সত্যই স্বামী ফিরিয়া না আসে, তবে বাপ মায়ের মৃত্যুর পরে কোথায় দাঁড়াইবে, কে আশ্রয় দিবে? এতদিনেই কিনারা মিলিল। হরিহর হাসিয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা, আমাকে যখন তুমি ওবেলা দরজার বাইরে দেখলে তখন চিনতে পেরেছিলে? সত্যি কথা বলো কিন্তু। সর্বজয়া হাসিয়া বলিল, না, তা চিনব কেন? প্রথমটা ঠিক বুঝতে পারিনি, তারপর তখনই আন্দাজে। আন্দাজে নয় গো, আন্দাজে নয়, সত্যি সত্যি। দেখলে না, তখনই মাথায় কাপড় দিয়ে বাড়ির মধ্যে ঢুকলাম। তারপর একটু চুপ করিয়া থাকিয়া আবার জিজ্ঞাসা করিল, আচ্ছা, তুমি বলো তো, আমায় চিনতে পেরেছিলে? বলো তো আমার গা ছুঁয়ে। নানা কেজো অকেজো কথাবার্তায় রাত বাড়িতে লাগিল। পরলোকগত দাদার কথা উঠিতে সর্বজয়ের চোখের জল আর বাঁধ মানে না। হরিহর জিজ্ঞাসা করিল, বিনার বিয়ে কোথায় হলো? ছোট শালীর নাম জানিত না, আজই শ্বশুরের মুখে শুনিয়াছে। তার বিয়ে হলো পুরুলে বিনোদপুর, ওই যে বড় গাং কি বলে, মধুমতি, সেই মধুমতির ধারে। একটা প্রশ্ন বারবার সর্বজয়ার মনে আসিতে লাগিল, স্বামী তাহাকে লইয়া যাইবে তো, না দেখাশোনা করিয়া আবার চলিয়া যাইবে সেই কাশিগয়া? বলি বলি করিয়াও মুখ ফুটিয়া সে কথাটা কিন্তু কোনো রূপেই জিজ্ঞাসা করিতে পারিল না। তাহার মনের ভিতর কে যেন বিদ্রোহ ঘোষণা করিয়া বলিল, না নিয়ে যাবে, আবার তা নিয়ে বলা, কেন এত ছোট হতে যাওয়া? হরিহর সমস্যার সমাধান নিজ হইতেই করিল। বলিল, কাল চলো, তোমাকে বাড়ি নিয়ে যাই নিশ্চিন্দিপুরে। সর্বজয়ের বুক ধরাস করিয়া উঠিয়া যেন ঢেঁকির পার পড়িল। সামলাইয়া লইয়া মুখে বলিল, কালই কেন? একদিন পরে এলে 2 দিন থাকো না কেন? বাবা মা কি তোমায় এক্ষুনি ছেড়ে দেবেন? পরশু আবার আমার বকুল ফুলের বাড়ি তোমায় নেমন্তন্ন করে গিয়েছে। কে তোমার বকুল ফুল? এই গাঁয়েই বাড়ি, এ পাড়ায়, আবার ও পাড়াতে বিয়ে হয়েছে। পরে সে আবার হাসিয়া বলিল,
কাল সকালে তোমাকে দেখতে আসবে বলেছে যে। কথাবার্তার স্রোত একইভাবে চলিল। রাত্রি গভীর হইল। বাড়ির ধারেই সজনে গাছে রাত জাগা পাখি অদ্ভুত রব করিয়া ডাকিতেছিল। হরিহরের মনে হইল বাংলার এই নিভৃত পল্লী প্রান্তের বাঁশবনের ছায়ায় একখানি স্নেহব্যগ্র গৃহকোণ যখন তাহার আগমনের আশায় মাসের পর মাস বৎসরের পর বৎসর অভ্যর্থনা শয্যা সাজাইয়া প্রতীক্ষা করিয়াছে, কিসের সন্ধানেই সে তখন পশ্চিমের অনুর্বর অপরিচিত মরু পাহাড়ের ফাঁকে ফাঁকে গৃহহীন নিরাশ্রয়ের ন্যায় ঘুরিয়া মরিতেছিল যে। রাত জাগা পাখিটা একঘেয়ে ডাকিতেছিল। বাহিরের জ্যোৎস্না ক্রমে ক্রমে ম্লান হইয়া আসিতেছে। এক হিসেবে এই রাত্রি তাহার কাছে বড় রহস্যময় ঠেকিতেছিল। সম্মুখে তাহাদের নবজীবনের যে পথ বিস্তীর্ণ ভবিষ্যতে চলিয়া গেছে, আজ রাত্রি হইতেই তাহার শুরু। কে জানে সে জীবন কেমন হইবে? কে জানে জীবনলক্ষ্মী কোন সাজি সাজাইয়া রাখিয়াছেন তাহাদের সে অনির্দিষ্ট ভবিষ্যতের পাথেয় রূপে। দুজনেরই মনে বোধ হয় অনেকটা অস্পষ্ট রূপে একই ভাব জাগিতেছিল। দুজনেই চুপ করিয়া জানালার বাহিরের ফাঁকে জ্যোৎস্না রাত্রির দিকে চাহিয়া রহিল। তারপর কতদিন কাটিয়া গিয়াছে, তখন কোথায় ছিল এই শিশুর পাত্তা? ইন্দির ঠাকুরন ফিরিয়া আসিয়াছে প্রায় ৬-৭ মাস হইল। সর্বজয়া কিন্তু ইহার মধ্যে একদিনও বুড়ির সঙ্গে ভালো করিয়া কথা কহে নাই। আজকাল তাহার আরও মনে হয় যে বুড়ি ডাইনি সাতকুল খাগিটাকে তাহার মেয়ে যেন তাহার চেয়েও ভালোবাসে। হিংসা তো হয়ই, রাগও হয়। পেটের মেয়েকে পর করিয়া দিতেছে। দুবেলা কথায় কথায় বুড়িকে সময় থাকিতে পথ দেখিবার উপদেশ ইঙ্গিতে জানাইয়া দেয়। সে পথ কোন দিকে জ্ঞান হইয়া অবধি আজ পর্যন্ত ৭০ বৎসরের মধ্যে বুড়ি তাহার সন্ধান পায় নাই। এতকাল পরে কোথায় তাহা মিলিবে ভাবিয়াই সে ঠাহর পায় না। বর্ষার শেষ দিকে বুড়ি অবশেষে এক যুক্তি ঠাউরাইল। ৬ ক্রোশ দূরে ভান্ডারহাটিতে তার জামাই বাড়ি। তাহার জামাই চন্দ্র মজুমদার বাঁচিয়া আছেন। জামাইয়ের অবস্থা বেশ ভালো, সম্পন্ন গৃহস্থ। অবশ্য মেয়ে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জামাইয়ের সম্পর্ক উঠিয়া গিয়াছে। আজ ৩৫-৩৬ বৎসরের আগেকার কথা। তাহার পর আর কখনো দেখাশোনা বা খবরাখবরের লেনদেন হয় না। তবুও যদি সেখানে যাওয়া যায়, জামাই একটু আশ্রয় দিতে কি গড়রাজি হইবে? সন্ধ্যার পূর্বে ভান্ডারহাটি গ্রামে ঢুকিয়া একখানা বড় চণ্ডী মণ্ডপের সম্মুখে গাড়োয়ান গাড়ি দাঁড় করাইল। গাড়োয়ানের ডাক হাঁকে একজন ২৬-২৫ বৎসরের যুবক আসিয়া বলিল, কোথাকার গাড়ি? তাহার পিছনে পিছনে একজন বৃদ্ধ বাড়ির ভিতর হইতে জিজ্ঞাসা করিতে করিতে বাহির হইলেন, কে রাধু? জিজ্ঞেস করো কোথা থেকে আসছেন। বুড়ি চিনিল, কিন্তু অবাক হইয়া রহিল। এই সেই তাহার জামাই চন্দর। ৪০ বৎসর পূর্বের সে সবল দোহারা গরম সুচেহারা ছেলেটির সঙ্গে এই পক্ককেশ প্রবীণ ব্যক্তির মনে মনে তুলনা করিয়া সে যেন হাঁপাইয়া উঠিল। পরক্ষণেই কেমন এক বিভিন্ন ভাবের সংমিশ্রণে উৎপন্ন না হাসি না দুঃখ গোছের মনের ভাব সে বিহুবলের মতো ডাক ছাড়িয়া কাঁদিয়া উঠিল। অনেক দিন পরে মেয়ের নাম ধরিয়া কাঁদিল।
বিস্ময় বিমূঢ় চন্দ্র মজুমদার প্রথমটা আকাশ পাতাল হাতড়াইতেছিলেন। পরে ব্যাপারটা বুঝিলেন ও আসিয়া শাশুড়ির পায়ের ধুলা লইয়া প্রণাম করিলেন। একটু সামলাইয়া বুড়ি মাথায় কাপড় তুলিয়া দিয়া ভাঙা গলায় বলিল, তোমার কাছে এসেছি বাবাজি এতদিন পরে, একটুখানি আশ্রয়ের জন্য। আর কটা দিনই বা বাঁচব, কেউ নেই আর ত্রিভুবনে। এই বয়সে দুটো ভাত কাপড়ের জন্য। মজুমদার মহাশয় বড় ছেলেকে গাড়ির দ্রব্যাদি নামাইতে বলিলেন ও ছেলের সঙ্গে শাশুড়িকে বাড়ির মধ্যে পাঠাইয়া দিলেন। দ্বিতীয় পক্ষের বিধবা মেয়ে ও বড় পুত্রবধূ সংসারের গৃহিণী, আরও 3টি পুত্রবধূ আছে, নাতি নাতনিও 3-4টি। তাল গাছের গুড়ির খুঁটি ও আড়া বাঁধা প্রকাণ্ড প্রকাণ্ড 2খানা দাওয়া উঁচু 8চালা ঘর, জিনিসপত্র সিন্দুক তোরঙ্গে বোঝায়, পা ফেলিবার স্থানাভাব। মজুমদার মশাইয়ের বিধবা মেয়েটির নাম হৈমবতী, খুব ভালো মেয়ে। সে নিজের হাতে ফল কাটিয়া জলখাবার সাজাইয়া অত্যন্ত আপ্যায়িত করিয়া কাছে বসাইয়া খাওয়ালো। এ কথা ও কথা জিজ্ঞেস করিতে লাগিল। বলিল, দিদিমা, আমায় কখনো দেখেননি না? কখনো তো এদিকে পায়ের ধুলো দেননি এর আগে। আখ কেটে দেব দিদিমা? দাঁত আছে? পাশের রান্নাঘরে ছেলেমেয়েরা সন্ধ্যাবেলা ভাত খাইতে বসিয়া হইচই করিতেছে। একজন চেঁচাইয়া বলিতেছে, ও মা দেখো, উমি সব ডালটুকু আমার পাতে দিচ্ছে। পুত্রবধূ চেঁচাইতেছে, ওর কাছে খেতে বসিস কেন? রোজ না বলেছি আলাদা বসবি? এই উমি, বড্ড বার হয়েছে না? কিন্তু 10-12 দিন কাটিয়া গেল। বুড়ির সব কেমন নতুন নতুন ঠেকিতে লাগিল। তেমনি স্বস্তি পাওয়া যায় না। নতুন ধরনের ঘরদোর, নতুন পথঘাট, নতুন ভাবের গৃহস্থালী। কেমন যেন মনে হয় এ ঠিক তাহার নিজের নয়, সব পর। প্রতিদিন সন্ধ্যার সময়ই মনে পড়িত নিরিবিলি দাওয়া আর খুকি খোকার মুখ। দিন 20 পরে বুড়ি যাইবার জন্য ছটফট করিতে লাগিল। এখানে আর মন টেকে না। কর্তার প্রথম পক্ষের শাশুড়ির এ আকস্মিক আবির্ভাব ও তাহার মতলব শুনিয়া বাড়ির বড় বধূ প্রথম হইতেই সন্তুষ্ট ছিলেন না। অন্তর্ধানে খুশি ছাড়া অখুশি হইলেন না। চন্দ্র মজুমদারের ইচ্ছে কি ছিল ভগবান জানেন, কিন্তু বড় ছেলে ও বড় বধূর ভয়ে কিছু বলিতে পারিলেন না। অনেকদিন পরে আবার নিজের ঘরের দাওয়ায় দুর্গাকে কাছে লইয়া, খোকাকে কাছে লইয়া বসিয়া জ্যোৎস্না ভরা নারিকেল শাখার মৃদু কম্পন দেখিতে দেখিতে সুখে বুড়ির ঘুমের আমেজ আসে। খুকি প্রথমে ভারী অভিমান করিয়াছিল, কথা কহিবে না, কাছে আসিবে না। নানা কথায় সান্ত্বনা দিবার পর আজকাল ভাব হইয়াছে। বুড়ি ভাইজির মাথায় আদর করিয়া হাত বুলাইয়া বলে, বেশ লাল একজোড়া ঢেড়ি ঝুমকো হয়তো দিব্যি মানায় না, আজকাল কি উঠেছে, ওগুলোকে বলে কি ছাই। শীত আসিল। বুড়ি ও পাড়ার গাঙ্গুলি বাড়ি গিয়া বুড়ো রামনাথ গাঙ্গুলি মহাশয়ের কাছে বলিল, ও রাম, জার পড়ল বড্ড আবার। তা গায়ে একখানা বস্ত্র এমন নেই যে সকাল সন্ধে একটু মুড়ি সুড়ি দিয়ে বসি, তা আমায় যদি একখানা। রাম গাঙ্গুলি বলিলেন, আচ্ছা দিদি, একদিন এসো। এ মাসটায় আর হবে না, ও মাসে বরং দেখব। বহুদিন যাবৎ হাঁটাহাঁটি ঘোরাফেরার পরে একদিন কুষ্টিয়ার রাঙা ছিটের সুতি চাদর একখানা বাহির করিয়া হাতে দিয়া বলিলেন, এই নাও দিদি, ভারী গরম জিনিস, 9.5 আনা দাম।
এর চেয়ে ভালো জিনিস আর নবাবগঞ্জে পাওয়া যায় না। বুধবার এনে রেখেছি, দেখো না খুলে। বুড়ির তখনও যেন বিশ্বাস হইতেছিল না। আহ্লাদে এক গাল হাসিয়া সে সেখানাকে খুলিয়া গায়ে জড়াইয়া বলিল, দিব্যি, কেমন ও মোটা সোটা দিব্যি কাপড়। আহ দাদা, বেঁচে থাকো, কানাই বলাই বেঁচে থাকো, অক্ষয় প্রমাণ হোক। কাঙ্গাল গরিবকে কেউ দেয় না। ওই অন্নদার কাছে একখানা গায়ের কাপড় চাচ্ছি আজ 3 বছর থেকে, দেব দেব বলে, তা দিলে না। শখটা মিটিয়ে নি, কটা দিনই আর বা। সর্বজয়কে আহ্লাদ করিয়া দেখাইতেই সে বলিল, দেখো ঠাকুরজি, এ বাড়িতে থেকে যে তুমি সাতদর মেঘে বেড়াবে তা হবে না, স্পষ্ট বলে দিচ্ছি। ভিক্ষে মাগতে হয়, আলাদা বন্দোবস্ত করো। বুড়ি সে কথা হজম করিয়া লইল। এরূপ অনেক কথাই তাহাকে দিনের মধ্যে 10 বার হজম করিতে হয়। সেকালের ছড়াটা সে এখনো ভোলে নাই। লাথি ঝাঁটা পায়ের তল, ভাত পাথরটা বুকের বল। দুর্গা ভারী খুশি হইয়া বলে, ক পয়সা দাম প্রীতিমা, কেমন নাঙা না? আশ্বাসে সুরে পিসি বলে, আমি মরে গেলে তোকে দিয়ে যাব, তুই গায়ে দিস বড় হলে। নতুন চাদরে সোদা সোদা মাড়ের গন্ধটা বুড়ির কাছে ভারী উপাদেয়, ভারী শৌখিন বলিয়া মনে হয়। সকালে চাদরখানা গায়ে জড়াইয়া ঝাড় দিবার সময় মাঝে মাঝে নিজের দিকে চাহিয়া দেখে। নিষ্প্রয়োজনে ঘাটের পথে দাঁড়াইয়া থাকে। পথ চলতে নিরীহ ঝি বউকে ডাকিয়া বলে, কে যায়? রাজির মা, এত বেলায় যে? ভূমিকা আর বেশি দূর না করিয়া একটু হাসিয়া নিজের গায়ের দিকে চাহিয়া বলে, এই গায়ের কাপড়খানা এবার ওপাড়ার রামচাঁদ, 9.5 আনা দাম। দু একটা দুষ্টমে বলে, ও ঠাকমাকে রাঙা কাপড়ে যা মানিয়েছে, ঠাকমার বুঝি বিয়ে? শেষ হলো 4র্থ ও 5ম পরিচ্ছেদ। পরবর্তী পরিচ্ছেদ শীঘ্রই আসতে চলেছে। গল্প পাঠে আমি অঞ্জনা, শব্দগ্রহণ ও আবহ সৃষ্টিতে শুভম। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান।